আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান এবং একই সাথে রয়েছে আমি মিসেস সুজানা। মিথ্যা প্রচারণা ও বিশেষ কৌশলের মাধ্যমে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আগামী নির্বাচনে কাউকে জিতিয়ে দেওয়ার নীল নকশা করলে জনগণ ছেড়ে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান স্মরণে রাজধানীর মিরপুরে এই দোয়া মাহফিল। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, একটি বিশেষ দলের উদ্দেশ্য সাধনের জন্য ডাকসু জাকসু নির্বাচনে অনিয়ম করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে উদ্দেশ্যমূলক ফলাফল প্রকাশ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। এই ডাকসু নির্বাচনকে আমাদের ডাকসু নির্বাচন হওয়া নিয়ে আমাদের কোনো বিতর্ক বা বিরোধ নেই, কিন্তু যে পদ্ধতিতে হয়েছে আমরা সেই পদ্ধতির বিরোধিতা করছি। আমরা বলেছি যে মাঠ সমতল রাখা ছাড়া নির্বাচন করা উচিত নয়, কিন্তু ভাইস চ্যান্সেলর সাহেব মাঠ সমতল না করে অসমতল মাঠে তিনি নির্বাচন করে সাধারণ ছাত্রদেরকে প্রতারিত করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, নির্বাচন নিয়ে এখনো নানা ষড়যন্ত্র চলছে। যে দেশের জন্য আমাদের যে শহীদ জিয়া থেকে শুরু করে যারা দেশে আদর্শ রেখে গেছেন তাদেরকে কথা স্মরণ করে আজকে ধানের শীষের জন্য আমাদেরকে এখনো লড়াই করতে হবে। আজকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলের মধ্যে বিভিন্ন মিথ্যা প্রচারণের মাধ্যমে আজকে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রাকিব হাসান, RTV, ঢাকা। স্বৈরাচারের সহযোগীরা নির্বাচন বানচাল করতে বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। অপর এক বৈঠকে বেকারত্ব টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এদিকে আজ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আসন্ন নির্বাচন বানচালে সাবেক স্বৈরাচার রেজিম এখনও তৎপর বলে উল্লেখ করেন তিনি। এদিন এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানেও যোগ দেন ডক্টর ইউনূস। এ সময় ভারত বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি, করেন ভারতের তীব্র সমালোচনা। একই দিন নিউ ইয়র্কে যুবদের জন্য বিশ্ব কর্মসূচির ৩০তম বার্ষিকী উপলক্ষে এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, এ সংক্রান্ত সব এজেন্ডা সমর্থন করে বাংলাদেশ। বাংলাদেশ দৃঢ়ভাবে যুবদের জন্য বিশ্ব কর্মসূচি, ভবিষ্যতের জন্য চুক্তি, জাতিসংঘের যুব নীতি ২০৩০ এবং যুব শান্তি ও নিরাপত্তা এজেন্ডাকে সমর্থন করে। আমরা একটি জাতীয় যুব উদ্যোক্তা নীতি চালু করেছি। এর ফলে যুবরা চাকরি প্রার্থী নয়, চাকরি সৃষ্টিকারী হয়ে উঠবে। আমরা স্বাধীন সংস্কার কমিশনগুলোতে যুব অংশগ্রহণ নিশ্চিত করেছি এবং একটি জাতীয় নীতি প্রতিযোগিতা চালু করেছি। পরে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত নৈশভোজে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করা হবে। বাংলাদেশে বৃহৎ পরিসরে বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম সংস্কারের গুরুত্ব অপরিসীম। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করা হবে। এদিকে আজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেবেন প্রধান উপদেষ্টা। সূচি অনুযায়ী নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে। দিনের ১০ম বক্তা হিসেবে বক্তৃতা দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শাকিলা করিম, RTV, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির প্রধান স্তম্ভ। ভবিষ্যৎ সরকার যেই হোক,
খাতটি প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতেই হবে। তিনি অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এই আলোচনায় জামায়াত ও এনসিপি নেতারাও অংশ নেন। রুদ্র রফিকের রিপোর্ট। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক উচ্চ পর্যায়ের নৈশভোজে শ্রম আইন, শ্রমিকের অধিকার ও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা করেন কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তা এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে এগিয়ে নিতে হলে পোশাক খাতকে এগিয়ে নিতে হবে। পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। এই খাতের বিকাশ ও টেকসই উন্নয়নে যে কোনো ভবিষ্যৎ সরকারকে অগ্রাধিকার দিতে হবে। শ্রম খাতে সংস্কার এবং ILOর প্রতিশ্রুতি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগও প্রশংসনীয়। জামাতে ইসলামী ও এনসিপি নেতারা আলোচনায় অংশ নিয়ে শ্রম খাত সংস্কার অব্যাহত রাখার প্রতি ঐক্যমত্য প্রকাশ করেন। আমাদের দলের অনেক সদস্যই সরাসরি পোশাক শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন, ফলে এই খাতকে আরো প্রতিযোগিতামূলক করতে আমাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সরকারের সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন রয়েছে। আমরা নির্বাচিত হলে এই সংস্কারকে আরো এগিয়ে নেব। রানা প্লাজা দুর্ঘটনা আমার রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তখন আমি মেডিকেলের শিক্ষার্থী হিসেবে আহতদের চিকিৎসায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলাম। শ্রমিকদের নিরাপত্তাহীনতা ও অনিরাপদ কাজের পরিবেশের চরম পরিণতি আমরা নিজের চোখে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি দৃঢ়ভাবে সংস্কারের পক্ষে। জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে আলোচনা করেন বক্তারা। রুদ্র রফিক, RTV। বিএনপি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, যার প্রমাণ উত্তরার দিয়াবাড়ি খাল। ইতোমধ্যেই খালটির 2.5 কিলোমিটার এলাকা পরিষ্কার করেছে নেতাকর্মীরা। সকালে রাজধানীর উত্তরায় মাসব্যাপী খাল খনন ও পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতারা। চলতি মাসের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। খাল পরিষ্কার শেষে দুই পাশে গাছ লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা হবে বলেও জানান বিএনপি নেতারা। তারা বলেন, বিএনপি সরকার গঠন করলেও খাল পরিষ্কার কর্মসূচি অব্যাহত থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন, যদি ওইরকম হয়তো আমরা 1-2 দিন হয়তো লাঠি দিয়ে বা কিছু দিয়ে কচুরি বানা উঠে চলে যেতাম। আপনি এইখানে 2-2.5 কিলোমিটার লেক প্রায় 80% কাজ শেষ হয়ে গিয়েছে। আমরা এখানে বড় বড় গাছ লাগাতে চাচ্ছি, দেখে যাতে সারা দেশের নেতাকর্মীরা এভাবেই কাজগুলো তাদের উপলব্ধি থেকে, দেশের প্রতি ভালোবাসা থেকেই তারা করে। আমরা সেই চিন্তা থেকেই কাজ করছি। জামায়াতের পিআর পদ্ধতি ও এনসিপির প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল মিলনায়তনে নির্বাচন প্রতিক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিগত নির্বাচনে ভোট কারচুপির সাথে জড়িতদের নির্বাচনী দায়িত্ব পালন করতে দেয়া হবে না। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সচিবালয়ের অতিরিক্ত সচিব AKM নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সালাম সহ অন্যান্যরা। আইন যেভাবে আছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রমের যে প্রস্তুতি সেটি নিচ্ছে, এবং যারা অতীতের নির্বাচনের সাথে অবৈধ কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখব, তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালন করতে দিব না। দেশের মানুষ রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিলে জামায়াত শাসক হবে না, সেবক হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আর ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা ব্যর্থ হওয়ায় পিআর পদ্ধতিতে নির্বাচন চান তারা। 5 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভের আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন। অরণ্য গফুরের রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যার বিচার দৃশ্যমান করা সহ 5 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও থানাগুলোয় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও যুগপৎ আন্দোলনের দলগুলো।
শিক্ষা গ্রহণ করার জন্য ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জুলাই সনদকে দ্রুত বাস্তবায়ন করে তার আলোকে জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। বলেন, ক্ষমতায় গেলে বাড়তি সুবিধা নেবে না জামায়াত নেতাকর্মীরা। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয়, আমরা যদি রাষ্ট্র গঠন করতে পারি, আমরা শাসক হব না, আমরা সেবক হব। আমরা সব যুবকদের কর্মসংস্থান করব। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, জামাতের কোন মন্ত্রী, কোন এমপি সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি ফ্ল্যাট, সরকারি প্লট গ্রহণ করবে না। এদিকে ঢাকা ৮ সংসদীয় আসনে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশের নেতারা অভিযোগ করেন, কোন দল তাদের অতীত চরিত্র পরিবর্তন করতে চায় না। লুটপাটের রাজনীতি যাতে ফিরে না আসে সেজন্য নতুন বন্দোবস্ত দরকার বলে উল্লেখ করেন গাজী আতাউর রহমান। নতুন ভাবে দেশ নির্মাণ করতে চেয়েছি, সংস্কার চেয়েছি এবং নির্বাচন পদ্ধতির পরিবর্তন চেয়েছি। কেন নির্বাচন পদ্ধতির পরিবর্তন চেয়েছি? কারণ বর্তমানে যে নির্বাচন পদ্ধতি রয়েছে বিগত দিনে তা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ নির্বাচন পদ্ধতি দিয়ে সামনে যদি নির্বাচন হয়, সামনে নির্বাচনও ব্যর্থ হবে। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, পিরোজপুর, বাগেরহাট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হিলি, কুষ্টিয়া, নেত্রকোনা, নীলফামারী, লক্ষ্মীপুর, জয়পুরহাট, নাটোর, পটুয়াখালী ও সিরাজগঞ্জের শাহজাদপুর সহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী। অন্যদিকে দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও পূজা কমিটির নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন ঢাকা ৮ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। তো এখন উনি কিন্তু এই চক্রান্তগুলো করতেছে, আপনারা সজাগ থাকবেন কারা কোন দিকে কেমন হাঁটাহাঁটি করে। অরণ্য গফুর, অটিভি, ঢাকা। 50 লাখ প্রবাসীকে ভোটের আওতায় আনার উদ্যোগ ইতিবাচক হলেও এর বাস্তবায়ন চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন রাজনীতি ও নির্বাচন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন তারা। নির্বাচন কাজে যুক্ত নাগরিকদের ভোট নেওয়ার উদ্যোগেরও প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা। খান আলামিনের আরেকটি রিপোর্ট দেখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত 50 লাখ প্রবাসীকে ভোটার করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালট পদ্ধতিতে নেওয়া হবে ভোট, ব্যয় হবে প্রায় 400 কোটি টাকা। প্রতি ভোটারের পেছনে ব্যয় গড়ে 700 টাকা। এরই মধ্যে 48 কোটি টাকা ব্যয়ে পোস্টাল ভোট বিধি নামে একটি অ্যাপ তৈরির কাজ শুরু হয়েছে। কমিশন বিভিন্ন সংস্থার তথ্য বিশ্লেষণ করে দেখেছে 40টি দেশে প্রবাসীর সংখ্যা 1,40,00,000-এরও বেশি, যার 70% কাছে জাতীয় পরিচয়পত্র আছে। সেখান থেকেই 50 লাখ ভোটারের ধারণা নিয়েছে কমিশন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ, এমনটাই মনে করেন রাজনীতি ও নির্বাচন বিশেষজ্ঞরা। যেখানে প্রবাসী ভোটিং আছে সেখানে ভোটার টার্নআউটও বেশিরভাগ ক্ষেত্রে খুব কম, হাতে গোনা কয়েকটা দেশ ছাড়া প্রায় সব দেশেই এই ভোটার টার্নআউট খুবই কম, 2 থেকে 3%। তো এই যে বাস্তবতা, এটা মাথায় রেখে প্রথমত নির্বাচন সংস্কার কমিশন এই প্রস্তাবটা দিয়েছিল যে প্রবাসী ভোটিংটা শুরু করা। ইলেকশন কমিশন সেই প্রস্তাব বিবেচনা নিয়ে কাজটা শুরু করেছে। এটার জন্য আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। সরকার এটা অনেক বড় সাহস, তারা অনেক বেশি ঝুঁকি নিচ্ছে একটা ভালো কাজ করার জন্য, তারা চ্যালেঞ্জ নিচ্ছে, এটা সাধুবাদ পাওয়ার মতো কাজ। তবে নিরাপত্তা, সময় মতো ব্যালট পৌঁছানো, পরিচয় যাচাই ও রাজনৈতিক স্বচ্ছতা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে আমরা তো পোস্টাল ভোটিং দিয়ে যাচ্ছি, এই প্রক্রিয়ার মধ্যে কি কি চ্যালেঞ্জ আছে? আপনি ধরেন যে সময় মতো ব্যালট পেপার পৌঁছানো, ফেরত আনা, তারপরে ভোটারদেরকে এই বিষয়ে উৎসাহিত করা, অর্থাৎ ভোটার এবং সিভিক এডুকেশন প্রোগ্রাম করা, এই কাজগুলো কমিশনকে যথাযথভাবে করতে হবে, তাহলে হয়তো এই কাজটা করা সম্ভব হবে। যারা ভোটার তাদেরকে আপনি সঠিকভাবে ভোট দিতে দিলেন না, আমরা যে ভোট চুরিটা করি আর কি। তো সেই ক্ষেত্রে যদি এই 50 লাখ ভোট কীভাবে ব্যবহৃত হয় এবং তাদের ভোটাধিকার নিরাপত্তা নিশ্চিত করা, তাদের ভোটাধিকার সঠিক জায়গায় দেওয়ার জন্য তাদের চয়েস মতো দেওয়ার সুযোগ দেওয়া ক্ষেত্রেও নির্বাচন কমিশনকে ভাবতে হবে। পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচনী কাজে যুক্ত কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটের আওতায় আনার উদ্যোগেরও প্রশংসা করেছেন তারা। খান আলামিন, আরটিভি, ঢাকা। ঘোষণার আগেই রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে সয়াবিন তেলের দাম।
কিছুটা কমলেও এখনও চড়া বেশিরভাগ সবজি। মাছ, মাংস, ব্রয়লার মুরগি, ডিম ও নানা ধরনের মুদি পণ্যের দাম রয়েছে আগের মতোই। মোহাম্মদ সায়েমের রিপোর্টে থাকছে বিস্তারিত। আগের সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমলেও বেশিরভাগই বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 থেকে 180 টাকায়। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। ভোক্তাদের জন্য যথেষ্ট পেড়াদায়ক আর কি, আমাদের সামর্থ্যের বাইরে আমরা পারতেছি না ভাই। আর কি অবস্থা, গাজর হইলো 100 টাকা, বেগুন হইলো 80 টাকা, আর ওটা হইলো 160 টাকা কেজি। পুরো ঈদে পর্বে হু করে 1 কেজিতে মনে করেন 8 টাকা 10 টাকা কেজিতে বাড়ছে। ওই বাড়ছে যে ওই বাড়াতে আসলে প্রায় 2 মাসের মতো, কমে নেই। এদিকে সরকার ও ব্যবসায়ীদের বৈঠকে দাম নির্ধারণ না হলেও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের ভোজ্য তেলের দাম। 5 টাকা করে বাসে। আমরা পাম তেল আগে 165 ছিল, এখন 170 করে বিক্রি করতেছি। আর সয়াবিন 185 ছিল, 190 টাকা বিক্রি করতেছি। এদিকে তেলের দাম বৃদ্ধির কারণ জানেন না বিক্রেতারাও। কারাই দামটা বাড়িয়েছে সঠিক আমরা জানি না, আমরা কিনা আনি এই দামে বা এরকম বেশি। আমরা মাছ, মাংস, মুরগি, ডিম ও নানা ধরনের মুদি পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। 3 দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজ ও ভারতীয় কাঁচামরিচের দাম। দেশি পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা কমে 60 টাকা এবং ভারত থেকে আসা কাঁচামরিচ কেজি প্রতি 20 টাকা কমে 150 টাকা দরে বিক্রি হচ্ছে। সরবরাহ বৃদ্ধি এবং ক্রেতার সংকটের কারণেই কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। এদিকে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরলেও বাজার ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। একদিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজসজ্জা ও শেষ তুলির আঁচড়ে মা দুর্গাকে রাঙিয়ে তুলতে কাজ করছেন প্রতিমা শিল্পীরা। আয়োজকরা বলছেন এবারের উৎসব পাবে ভিন্ন মাত্রা। নিহার নন্দীর ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। উৎসবকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। একদিকে প্রতিমার গায়ে রং তুলির আঁচড়, অন্যদিকে চলছে মন্দিরের প্যান্ডেল ও তোরণ নির্মাণ। ময়মনসিংহের ভালুকায় এবার 62টি মন্দিরে প্রতিমা তৈরি হচ্ছে। ইতোমধ্যে মাটির কাজ শেষ করে এখন চলছে রং ও সাজসজ্জা। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়া ও মজুরি কম থাকায় বিপাকে পড়েছেন কারিগররা। প্রত্যেক বছর দুর্গাপূজা আসলে মনে খুব আনন্দ লাগে যে একসাথে কাজ কাম করবো এবং ভালো ভালো মূর্তি বানাবো। মূর্তিগুলো যাতে সুন্দর হয়, মানুষ যাতে দেখে আনন্দ পায়। অনেক সুন্দরতা ভাবে কাজ কাম করি, কিন্তু ওই রকম ধরনের কোনো মজুরি পাই না। পটুয়াখালীতে 188টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। উৎসবের নানা আয়োজনে ব্যস্ত শিল্পীরা। আমরা মায়ের কাজ করে অত্যন্ত আনন্দের সাথে আমরা কাজ করতেছি। আমাদের কাজ প্রায় সমাপ্ত পথে। আমাদের কাজ হয়তো আজকে রাতের মধ্যে কাজটা আমরা সম্পন্ন করব। সাতক্ষীরায় পাটের আঁশ দিয়ে তৈরি দুর্গা প্রতিমা ব্যাপক সাড়া ফেলেছে। এবছর সাতক্ষীরায় মোট 588টি মণ্ডপে দুর্গাপূজা হবে। ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছর অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে কলাপাড়াতে এই শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাট দিয়ে একটি প্রতিমা তৈরি করা হয়েছে। এটি এবার কলাপাড়ার মূল আকর্ষণ এবং বিশেষ করে সাতক্ষীরারও এটি একটি অন্যতম আকর্ষণ। বান্দরবানে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মণ্ডপগুলোর নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এবছর জেলায় 32টি পূজা মণ্ডপে হবে দুর্গোৎসব। অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। আমাদের ডিএসবির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। একটা কমিটি গঠন করেছি প্রত্যেকটি থানা ভিত্তিক। যে কোনো বিষয়ে যদি কোনো গুজব বা অন্য কিছু থাকে, এটা আমরা সামগ্রিকভাবে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে আমরা এটা আপনাদেরকে তথ্য দেব। উৎসবমুখর পরিবেশে দেবী দুর্গার আরাধনা করবেন ভক্তরা। আবরার মাহি, RTV। দেশের 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ সিলেট মহাসড়কের শান্তিগঞ্জে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও 2 যাত্রী সহ 3 জন নিহত হয়েছেন। সকালে শান্তিগঞ্জের পাগলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাক এবং সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিপুল মিয়া, তার ছেলে বিপ্লব মিয়া এবং সিএনজি চালক শুকুর আলী নিহত হয়েছেন। এই ঘটনায় বিপুল মিয়ার মেয়ে রূপামণি এবং তার স্ত্রী মমতা বেগম গুরুতর আহত হন। রংপুরে পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। সকালে জেলার দমদমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া যশোরের মনিরামপুরে ট্রাকের ধাক্কায় নাজিম উদ্দিন নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
মুন্সিগঞ্জের শ্রীনগরে হাত বাঁধা অবস্থায় রফিক শেখ নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। কুষ্টিয়ার কুমারখালীর নাতুরিয়া গ্রামে বাবার মৃত্যু শোক সইতে না পেরে ছেলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এদিকে লক্ষ্মীপুরের রাশেদা বেগম নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইমন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জামালপুরের বক্সিগঞ্জে পুকুরে ডুবে হোসানুর রহমান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। যশোরের রেল রোড এলাকায় এসি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এছাড়া একই জেলায় পৃথক দুটি স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নড়াইল সদরের আউরিয়া ইউনিয়নের একটি বাঁশ বাগান থেকে আকবর ফকির নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোহিঙ্গা সংকটের সঙ্গে প্রতিবেশী অনেক রাষ্ট্রের স্বার্থ জড়িত বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। দুপুরে চট্টগ্রাম ফোরাম আয়োজিত নগরের প্রেস ক্লাবে চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট, মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক সংকট। তাই রোহিঙ্গা সমাধানে আন্তর্জাতিকভাবে সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি। সেমিনারে সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্টরা মতামত তুলে ধরেন। তাদেরকে পরিচালনা করা, ক্যাম্পগুলো পরিচালনা করা, সেখানে একটা মানবিক পরিবেশ সৃষ্টি করা, তাদের জন্য শিক্ষার পরিবেশ সৃষ্টি করা, স্বাস্থ্যের পরিবেশ সৃষ্টি করা, এটা বহুবিধ কাজ সরকারকে দেখতে হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়াতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কতদিন বাস মালিক পক্ষের এই অবরোধ চলবে কেউই সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না। তবে বাস মালিক কর্তৃপক্ষ জানান, সমাধান না হওয়া পর্যন্ত তারা মালিকরা নিজেদের বাস বন্ধ রাখবেন। তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল করছে। ঢাকাগামী কিছু যাত্রী এক জেলা থেকে আরেক জেলায় ভেঙে ভেঙে ঢাকা পৌঁছানোর চেষ্টা করছেন। এতে করে যাত্রীদের দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে, সময়ও অপচয় হচ্ছে তাদের। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই রুটের বাস চলাচল বন্ধ থাকবে। শিশু কিশোরদের প্রতিভা যাচাই কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব। সকালে কুমিল্লার ফয়জুন নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই পর্ব অনুষ্ঠিত হয়। আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় এই 3 ধাপে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। সারা দেশের স্কুল, কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতা বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বিস্তারিত জানাতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে www.marksallrounder.com এই ওয়েবসাইটে। প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট 1 কোটি টাকারও বেশি উপহার। ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে ভোলার 18 জেলেকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় ফিশিং বোট, জাল ও নাইলনের দড়িসহ প্রায় 5 লাখ টাকা মূল্যের ইলিশ মাছ জব্দ করে তারা। আটকের 5 দিন পর বিষয়টি জানতে পারে পরিবারের সদস্যরা। এদিকে 2 দেশের আইন অনুযায়ী আটক জেলেদের ছাড়িয়ে আনার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ভোলা প্রতিনিধি অমিতাভ অপুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ভোলা সদরের দক্ষিণ দিঘর্দি ইউনিয়নের তেতুলিয়া নদী পাড়ে শান্তিরহাট মাছঘাট থেকে 18 জেলেকে সঙ্গে নিয়ে সাগরে যান শফিজল মাঝি। 7 দিন জাল ফেলে শিকার করেন প্রায় 5 লাখ টাকা মূল্যের ইলিশ ও অন্যান্য মাছ। মুঠোফোনে বাড়ি ফেরার কথাও জানান পরিবারকে, কিন্তু 5 দিন কেটে গেলেও বাড়ি ফেরেনি জেলেরা। ফেরার পথে তাদের ট্রলার ভেসে যায় ভারতের সুন্দরবন সীমান্তে। এ সময় সুন্দরবন টাইগার রিজার্ভ বেল্ট এলাকা থেকে তাদের আটক করে কোস্টাল থানার পুলিশের কাছে সোপর্দ করে বিএসএফ। সেখান থেকে আদালতের রায়ের পর পাঠানো হয় আলিপুর জেলখানায়। বুধবার এ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ভোলা থানায় সাধারণ ডায়েরি করেছেন তারা। ভারতের পুলিশে ধরিয়া লইয়া গেছে, নেওয়ার পর যে আমরা যখন খাইমু আমাকে কোনো ফাতিল চুলাতে দেওয়ার কোনো আমাকে কোনো লক্ষণ নাই। আমি সরকারের কাছে আবেদন করতে আছি যে আমরা ছেলে মেয়ে লইয়া আমরা অনেক অশান্তি করি, আমরা সমিতির ঋণে আমরা অসহায় না খাইয়া আছি। বর্তমান সরকারের কাছে আমার বিনীত আবেদন ছাড়া আনার জন্য। 2 দেশের আইন মেনে আটক জেলেদের ছাড়িয়ে আনার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা জটিল প্রক্রিয়া, 2 দেশের অভ্যন্তরীণ
বন্দি বিনিময় একটা জটিল চুক্তি, এটা সরকারের উচ্চ পর্যায়ের কাজ, আমরা সরকারকে অবহিত করব। পাশাপাশি যারা যে জেলের যে পরিবার এখন কষ্টের দিন কাটাচ্ছে, আমরা তাদের জন্য প্রায় সামান্য কিছু আপাতত চলার মতো একটা ব্যবস্থা করেছি। গভীর সমুদ্রে জাল ফেলেন ভোলার প্রায় 65,000 জেলে। কারাবন্দী 18 জেলেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা জেলে পরিবারের। এইভাবে ছাড়ান যায় সরকারের কাছে একটা আমাদের আবেদন। সাকিব আল হাসান, RTV। সুপার 4-এর শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। টুর্নামেন্টের 2 ফাইনালিস্ট আগেই চূড়ান্ত হওয়ায় ম্যাচটি এখন নিয়ম রক্ষার। আসরে এখনো পর্যন্ত অপরাজিত সূর্যকুমারের দল, তাই ফাইনালের আগে ম্যাচটিতে একাধিক পরিবর্তন আনার কথা দলটির। বিশ্রামে থাকবেন পেসার জসপ্রীত বুমরাহ, পাশাপাশি মিডল অর্ডারে আসতে পারে পরিবর্তন। এদিকে সুপার 4-এ টানা 2 ম্যাচ হেরে আগেই ছিটকে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তবে শেষটা জয় দিয়ে করার লক্ষ্য থাকবে দলটির। বিসিবির আসন্ন নির্বাচনকে সামনে রেখে 192 সদস্যের কাউন্সিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। শুক্রবার সে তালিকা প্রকাশ করে বিসিবি। 3 ক্যাটাগরিতে মোট 192 জন কাউন্সিলর এবারের নির্বাচনে ভোট দেবেন। তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে আসা ভুতুড়ে আপত্তি শুক্রবারই খারিজ করে দেয় নির্বাচন কমিশন। আজ চূড়ান্ত তালিকায় আছে তামিম ইকবালের নাম। এছাড়া রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলর হয়েছেন সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদ। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর হয়েছেন। আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। এদিকে বিসিবি নির্বাচনকে তামিম ইকবালের করা নানান অনিয়মের অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কাউন্সিলর সিলেকশনের সরকারি প্রভাবের অভিযোগকে ভিত্তিহীন বলেছেন তিনি। এছাড়া বিসিবি নির্বাচনকে ঘিরে নিজের উপর আসা নানা অভিযোগেরও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আগামী 6 অক্টোবর বিসিবিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে প্রত্যাশা তার। ইলেকশন করে আগে যান। আরেকটা এক্সাম্পল দিলাম, কালকের বিষয় আমার বিষয়টা আপনারা জেনেছেন। আমাদের জন্য দুঃখজনক যে একেবারে কোড অফ কন্ডাক্ট, আমরা কোড অফ কন্ডাক্টের বাইরেও এটা তো প্র্যাকটিস, অন পেপারের বাইরে এটা প্র্যাকটিস যে পৃথিবীর কোথাও বোর্ড নিয়ে প্লেয়াররা কথা বলেন না, এবং বললে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। তো এই জায়গাটা আমি আশা করি, আমি আহ্বান জানাবো তারা মেনে চলবেন, এবং আমি বিসিবির প্রতিও আহ্বান জানাবো যে এগুলোকে প্রফেশনালি আপনাকে ডিল করতে হবে। নাহলে আপনার একটা প্রফেশনাল টিমই যদি আপনি না তৈরি করতে পারেন, তাহলে আপনি ক্রিকেটকে আসলে কোথায় নিয়ে যাবেন। বাংলাদেশ তায়কোয়ান্ডো অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ অনুষ্ঠিত হলো ইউথ ওপেন তায়কোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ। রাজধানীর তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে প্রতিযোগিতার উদ্বোধন করেন সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন এয়ার ভাইস মার্শাল রুসাদ্দিন আসাদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তায়কোয়ান্ডো ফেডারেশনের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ তায়কোয়ান্ডো অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল ইসলাম রানা। দিনব্যাপী প্রতিযোগিতায় দেশের 10টি জেলা, 25টি ক্লাব, বিভিন্ন স্কুল কলেজ থেকে 350 জন পুরুষ ও 150 জন নারী তায়কোয়ান্ডো খেলোয়াড় অংশগ্রহণ করেন। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।